বাংলাদেশ নিয়ে ভারতীয় কুচক্রি প্ল্যান ফাঁস, ক্লু মিলছে সীমান্ত সংশ্লিষ্ট ইস্যুতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা লাগিয়েই রাখতে চায় ভারত। অন্তর্বর্তী সরকারকে যে করেই হোক বিপদে ফেলতেই তারা ওই সকল দুরভিসন্ধিমূলক অপকর্ম করে যাচ্ছে। আসলে বাংলাদেশে হাসিনার শাসনের পতন মানেই হচ্ছে ভারতের পরাজয় বাংলাদেশের কাছে। ভারত এই পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছে না। হাসিনা তো নানা ইস্যুতে ভর করে বাংলাদেশে উত্তেজনা সৃষ্টি করতে চাইছেই, পাশাপাশি ভারতীয় প্রশাসনও নিজে থেকে ওই একই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে বাংলাদেশের অভ্যন্তরে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা, কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্তে থাকা নানা জাতিগোষ্ঠীকে উস্কে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কোন্দন লাগিয়ে দেবার বেশ কয়েকটি উদাহরণ ইতোমধ্যে আমরা দেখেছি। এখনও বাংলাদেশকে বিশ্বমহলে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করে তোলার জন্য যার পর নাই ওই মোদী সরকার চেষ্টা করেই যাচ্ছে। এবার ফাঁস হল বিশ্লেষকদের নানা আলোচনায় ভারতের কুচক্রি প্ল্যান, ক্লুও মিলেছে সে সকল প্ল্যানের। সীমান্তে দিনের পর দিন মানুষ হত্যা করেই চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যেই সম্প্রতি বাংলাদেশ সীমান্তে নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে বাহিনীটি। বিএসএফের বাড়াবাড়ির কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সীমান্তের শূন্য রেখায় ভারতীয় বাহিনীর কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ছে। তবে ভারতের সীমান্ত আগ্রাসন রুখে দিতে তৎপর বাংলাদেশ। এর মধ্যে কুড়িগ্রামে বিজিবির কড়া প্রতিবাদের মুখে সীমান্তের শূন্য রেখায় লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ। সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাংবাদিকদের দেয়া বক্তব্যে সেটি স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে। বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্য মতে 2009 সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 617 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এ সময় তাদের হামলায় আহত হন অন্তত 1100 জন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সীমান্তে বিএসএফের বিতর্কিত শুট অন সাইট অর্থাৎ দেখামাত্র গুলি নীতি এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের কার্যত ভারত নিয়ন্ত্রিত পররাষ্ট্রনীতির কারণে ধারাবাহিকভাবে বাংলাদেশি নাগরিকদের হত্যা করে আসছে ভারতীয় বাহিনী। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ 3 মেয়াদ সহ গত 16 বছরে নারী পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ভারতীয় বাহিনী গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের লাশ সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকার সেই ছবি বিশ্বব্যাপী ভারতীয় বাহিনীর বর্বরতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। ওই হত্যাকাণ্ড নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হলেও নির্বিকার ছিল তৎকালীন হাসিনা সরকার। উল্টো সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা ভারতীয় বাহিনীর পক্ষ নিয়ে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশিদের দায়ী করে বক্তব্য দিতেন। সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম বলেন, সীমান্তে হত্যা বন্ধে পাল্টা গুলি একমাত্র সমাধান। সাম্প্রতিক সীমান্ত উস্কানি সহ সার্বিক বিষয়ে বিএসএফকে বার্তা দিতে হবে, এনাফ ইজ এনাফ। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে আজ নয়, এখনই, নইলে একটি গুলির বদলে 3টি গুলি চলবে। তিনি বলেন, ভারত পাকিস্তানের উত্তেজনাপূর্ণ সীমান্ত থেকে পরিকল্পিতভাবে বিএসএফ সদস্যদের বাংলাদেশ সীমান্তে নিয়োজিত করা হয়। বিজিবির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারতীয়দের গুলি করা কিংবা সীমান্ত উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্য নয়, বরং বিএসএফের হত্যাকাণ্ড থামাতে হলে সীমান্তে পাল্টা পদক্ষেপ হিসেবে গুলির বদলে পাল্টা গুলির বিষয়টি ঘোষণা দেওয়া উচিত। এদিকে শেখ হাসিনার শাসনামলে শুধু মানুষ হত্যা করেই ক্ষান্ত থাকেনি বিএসএফ, বরং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নাগরিকদের নির্যাতন করত। অনেক সময় অপহরণ করে নিয়ে নির্যাতন চালাত। 2012 সালের ডিসেম্বরে মাত্র 7 দিনের ব্যবধানে ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে 3 বাংলাদেশিকে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলেও এ বিষয়ে গণমাধ্যমকে খুব বেশি এগোতে দেয়নি হাসিনা সরকার। মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, সীমান্ত এলাকায় বিএসএফের ধর্ষণ ও লুটপাটের শিকার হয়েছেন অনেক বাংলাদেশি। জানা গেছে, বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী সাধারণত বাংলাদেশি বেসামরিক নাগরিকদের সাহায্য করে না। বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে বিজিবি ছিল কার্যত অসহায়। দেশে রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তা বাহিনীর ব্যস্ততার সুযোগে ফের সক্রিয় হয়ে উঠছে সীমান্তবর্তী পাহাড়ি সন্ত্রাসীরা। আর এ কাজে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত।
খাগড়াছড়ি আর রাঙ্গামাটির সীমান্ত এলাকাগুলোর মধ্যে অন্তত 10টি পয়েন্ট পাহাড়ি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিটি পয়েন্টে ভাবনা কেন্দ্র কিংবা ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠা করেছে তারা। এসব ভাবনা কেন্দ্রের আড়ালে চলছে সন্ত্রাসী তৎপরতা। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এসব এলাকায় অভিযান চালালেই করা হয় অপপ্রচার। শতাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট এবং বিভিন্ন নামে বেনামে কমপক্ষে 10টি ওয়েব পোর্টাল ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে, যার বেশিরভাগই চলছে সীমান্তের ওপার থেকে ভারতের নেটওয়ার্ক ব্যবহার করে। সচেতন মহল বলছে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে আঞ্চলিক সাম্রাজ্যবাদী শক্তির অপতৎপরতা চলছে দেশ স্বাধীনের পর থেকেই। পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোকে অস্ত্র যোগানোর পাশাপাশি সরাসরি আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। শুরু থেকেই এসব সশস্ত্র সংগঠনগুলোকে মোকাবিলা করে আসছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসের বিরুদ্ধে অব্যাহত অভিযানে কোণঠাসা হয়ে পড়ে তারা, কিন্তু তাদের পুনর্গঠিত করার মিশন নেয় ভারত। 1997 সালের 2 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে কথিত শান্তি চুক্তি নামে পার্বত্য এলাকায় সেনাবাহিনীর আধিপত্য কমিয়ে আনার ষড়যন্ত্র সফলভাবে বাস্তবায়ন করে দেশটি। কথিত ওই শান্তি চুক্তির কারণে দুর্গম এলাকাগুলো থেকে 246টি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়। পাহাড়ে বসবাসরত বাঙালিদের বঞ্চিত করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষদের প্রাধান্য দেওয়া শুরু হয় রাষ্ট্রীয়ভাবে। সেনা তৎপরতা কমে আসার সুযোগে ফের সংগঠিত হয় পাহাড়ি সন্ত্রাসীরা। আগে একটি সশস্ত্র গ্রুপ থাকলেও এখন 6টি সশস্ত্র সংগঠনের অপতৎপরতা রয়েছে পাহাড়ে, যাদের মূল কাজ পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দুর্বল করা। বড় এই কাজের অর্থের যোগান আসে চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে। সবশেষ নানিয়ার চরসহ দুর্গম এলাকাগুলোর 22টি মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসীরা। মোটা অঙ্কের চাঁদা না দিলে মোবাইল কোম্পানিগুলোকে নেটওয়ার্ক চালাতে দেবে না বলে হুমকি দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য এলাকায় জেএসএস সংস্কার, ইউপিডিএফ গণতান্ত্রিক, কুকি চীন ও এমএনপি নামের 6 সংগঠনের অস্তিত্ব থাকলেও সবচেয়ে বেশি সহিংসতা ছড়ায় জেএসএস আর ইউপিডিএফ। পার্বত্য এলাকায় উৎপাদিত একটি আনারস বিক্রি করতে হলেও সংগঠন দুটিকে দিতে হয় চাঁদা। এসব সংগঠনের টোকেন ছাড়া কোনো বাজারে ব্যবসা করতে পারেন না ব্যবসায়ীরা। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর সীমান্ত এলাকাগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে শুরু করেছে। রাঙ্গামাটির নানিয়ারচর, লংগদু, বরকল, মাইনিমুখ বাজার, খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, লোগাং, সাজেকের মাচালং, বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, আলীকদম সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের সশস্ত্র তৎপরতা থাকলেও সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে রাঙ্গামাটি, লংগদু, বরকল উপজেলা সীমান্তবর্তী এলাকা বন্দুক ভাঙাকে কেন্দ্র করে। এলাকাটি বর্তমানে জেএসএস ও ইউপিডিএফ এর কথিত সামরিক শাখার সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, শান্তি চুক্তির আগে সেখানে একটি সেনা ক্যাম্প ছিল। চুক্তির ধারা মানতে গিয়ে সেনা ক্যাম্প প্রত্যাহার করে নিলে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় সন্ত্রাসী গোষ্ঠী। দুর্গম এলাকাটিতে একটি গ্রাম প্রতিষ্ঠিত করার পাশাপাশি সেখানে তৈরি করা হয় একাধিক ধর্মীয় উপাসনালয় বা ভাবনা কেন্দ্র। গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি বন্দুক ভাঙার জমচুগ এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে এক সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের চালান উদ্ধার করা হয়। কিন্তু অভিযানের পর থেকেই ভাবনা কেন্দ্রে সেনা অভিযান বলে ধর্মীয় ইস্যুকে সামনে এনে অপপ্রচার চালানো হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে। বিভিন্ন ধরনের ছবি এডিট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে সাইবার দুনিয়ায়। এসব দেখিয়ে দেশ বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে ঢাকার কিছু এনজিও ব্যক্তিত্ব ও কথিত সুশীলকেও কাজে লাগানো হচ্ছে এসব অপপ্রচারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপির নামে নালিশ করেছে তারা। তদন্তে দেখা গেছে কমপক্ষে 10টি ওয়েব পোর্টাল, 3টি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি টেলিগ্রাম গ্রুপ ও শতাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে অপপ্রচার চালানো হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে, যার সব কয়টি পরিচালিত হচ্ছে ভারতের ত্রিপুরা ও মিজোরাম এলাকা থেকে। খোঁজ নিয়ে জানা গেছে, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সীমান্ত এলাকার প্রতিটি পয়েন্টে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের গ্রাম স্থাপন করার পাশাপাশি একাধিক ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠিত করেছে তারা। তবে এসব উপাসনালয়ে সাধারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের প্রবেশাধিকার নেই। মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেই ধর্মীয় ইস্যুকে সামনে আনতে এই ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। অভিযান সমাপ্ত করে চলতি মাসের শুরুতে জমচুগ এলাকা ত্যাগ করে সেনাবাহিনী।
সঙ্গে সঙ্গে কথিত ভাবনা কেন্দ্রের দখল নিতে জেএসএস ও ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা এখনও চলমান। জমচুগের এই উত্তেজনা ছড়িয়ে পড়ে রাঙামাটি ও খাগড়াছড়ির সীমান্ত এলাকাগুলোতে। স্থানীয় জনসাধারণ জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন পাশের এলাকায়। তাদের দাবি, ভারতে অবস্থান করা জেএসএস ও ইউপিডিএফ এর সন্ত্রাসীরা মাঝে মধ্যেই সীমান্ত পেরিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। গত 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঙালিদের ওপর হামলা করেন ইউপিডিএফ এর সদস্যরা। এই ঘটনাকে পুঁজি করে পরদিন 20 সেপ্টেম্বর রাঙামাটি শহরে মিছিল থেকে বিনা উস্কানিতে হামলা শুরু করে দুর্গম এলাকা থেকে আসা কয়েকশো অপরিচিত নারী পুরুষ। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরে, কিন্তু সরকারের পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে যায় সেদিনই। পরবর্তী সময়ে কৌশল বদলে এবার সরাসরি নিরাপত্তা বাহিনীকে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নামে ভারত। আর এ পর্যায়ে কার্যকর পদ্ধতি হিসেবে বেছে নিয়েছে অপপ্রচার, সাইবার প্রোপাগান্ডা আর হেইট ক্যাম্পেইনকে। দুষ্কৃতকারী দমনে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা বাহিনীর পরিচালিত যে কোনো অভিযানকে ওই স্থানের ধর্মীয় উপাসনালয়, কিয়াংঘর কিংবা ভাবনা কেন্দ্র অবমাননার অভিযোগ তুলে স্থানীয় ধর্মভীরু জনসাধারণের মনে বিদ্বেষ তৈরির চেষ্টা করা হচ্ছে। গত 15 জানুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে বাংলাদেশে পাচারের জন্য প্রস্তুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে মিজোরাম পুলিশ। এ ঘটনার সঙ্গে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর সরাসরি সম্পৃক্ততা পায় বলে জানায় দেশটির রাজ্য পুলিশ। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 6টি AK-47 রাইফেল, 10,050 রাউন্ড গোলাবারুদ ও 13টি ম্যাগজিন। অভিযানে 5 জন সন্দেহভাজনকেও গ্রেপ্তার করা হয়। মূলত ভারতের 7 সিস্টার খ্যাত রাজ্যগুলোতে স্বাধীনতাকামী সংগঠনগুলোর অস্ত্র ভেবে চালানটি জব্দ করা হয়, কিন্তু জব্দ করার পর জানা যায় বড় এ অস্ত্রের চালানটির গন্তব্য ছিল পার্বত্য চট্টগ্রাম। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল্লাহ চৌধুরী বলেন, ধর্মীয় স্পর্শকাতর ইস্যুকে সামনে আনা ভারতের পুরনো পরিকল্পনার অংশ। বাংলাদেশে ভারত সমর্থিত আওয়ামী লীগ সরকার পতনের পর তারাই মূলত ধর্মীয় কার্ড খেলা শুরু করে। প্রথমে সমতলে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে, সেখানে সুবিধা করতে না পেরে এখন তারা পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ওপর ভর করেছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাহাড়ের সহজ সরল মানুষদের বিভ্রান্ত করতে এই ইস্যুকে সামনে আনা হচ্ছে। শুরুতেই এই বিষয়টিতে গুরুত্ব না দিলে সরকারকে পস্তাতে হবে। শহীদুল্লাহ চৌধুরী আরও বলেন, শান্তি চুক্তি অনুযায়ী নতুন করে সেনা ক্যাম্প বাড়ানোর ব্যাপারে প্রতিবন্ধকতা থাকলেও বর্তমান ক্যাম্পগুলোতে সেনা সদস্য বাড়ানো উচিত সরকারের। একই সঙ্গে ড্রোন সহ আধুনিক প্রযুক্তি সংযুক্ত করার পাশাপাশি অন্য বাহিনীর তৎপরতা বাড়ানো উচিত পার্বত্য এলাকায়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।